ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। হুট করে শান্তর টেস্ট অধিনায়কত্ব থেকে সরে যাওয়া আর এই ব্যাপারে ক্রিকেট অপারেশনসের না জানা, দুপক্ষের কথাই স্পষ্ট বোর্ডের সমন্বয়হীনতা। অধিনায়কদের সাথে অপারেশনস চেয়ারম্যানের আলোচনার কথা বলা হলেও সেই আলোচনা ফলপ্রসূ যে হয়নি তা স্পষ্ট দুপক্ষের কথায়। ক্রিকেটারদের সাথে বোর্ডের এই দূরত্বের দায়টা আসলে কার? ক্রিকেট অপারেশনসকে আমি অলরেডি জানিয়েছি, বেশ কয়েকদিন আগেই আমি জানিয়েছিলাম। আজকে এটা করবে এটা আমি আশা করি না। কেনই বা শান্তর অধিনায়কত্ব ছাড়ার ব্যাপারে জানবেন না অপারেশনস চেয়ারম্যান? একদিন আগে শ্রীলঙ্কা এসেও কেন হয়নি ফলপ্রসূ কোনো আলোচনা? অধিনায়ক ইস্যু ওঠার পর তো নাজমুল আবেদিন ফাহিমের ওপরই ছিল আলোচনার দায়িত্ব। দুই পক্ষের এই কথায় যেন স্পষ্ট ক্রিকেট অপারেশনসের ওপর ক্রিকেটারদের আস্থার অভাব। অধিনায়ক হিসেবে শান্তর ভাবনার সাথে মেলেনি বোর্ডের চিন্তা ভাবনা। 3 ফরম্যাটে আলাদা অধিনায়ক চায় বোর্ড, যেখানে শান্তর ভাবনাটা একটু বিপরীত। এটা যেমন ধ্রুব সত্য, তেমনি যে প্রক্রিয়ায় এমনটা হলো সেটা কি ভালো বার্তা দেয়? শ্রীলঙ্কা সিরিজের দিন কয়েক আগে ওয়ানডে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় মেহেদী হাসান মিরাজের নাম। জানা যায় কোনো আলোচনা না করেই 50 ওভারের ফরম্যাট থেকে শান্তকে সরিয়ে দেয় ক্রিকেট বোর্ড। একটা সিরিজের আগে হুট করে কেনই বা এমন সিদ্ধান্ত? ফারুক আহমেদ সভাপতি থাকাকালীনই শোনা যাচ্ছিল টেস্ট ওয়ানডে 2 ফরম্যাটেই অধিনায়কত্ব করবেন শান্ত। তবে আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হয়ে আসার পর বোর্ডের সিদ্ধান্ত হয় 3 ফরম্যাটে 3 অধিনায়কের। এবার প্রশ্ন, বোর্ড সভাপতি কি নিজে কথা বলেছেন শান্তর সাথে? বোর্ডের সাথে ক্রিকেটারদের দূরত্ব কিংবা যোগাযোগের মাঝে কেন থাকবে শূন্যস্থান বা সমন্বয়হীনতা? ক্রিকেটারদের সব দায়িত্ব যেখানে অপারেশনস কমিটির, সেখানে সব দায়টাও কি তাদের উপরই বর্তায় না? দেশের ক্রিকেটে অধিনায়ক ইস্যুতে এর আগেও ঘটেছে এমন অনেক ঘটনা। বোর্ডের সাথে দূরত্ব কিংবা সম্পর্কের মাঝে শূন্যস্থান। এটা যেমন দেশের ক্রিকেটে প্রভাব পড়বে, তেমনি প্রভাব পড়বে পরবর্তীতে যারা অধিনায়ক হয়ে আসবে তাদের উপরও। কিন্তু এই দায়টা জেনে আর কেউই নেই। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। পুরুষ কিংবা নারী ক্রিকেট দলের যে কোনো সফর মানেই নাজমুল আবেদিন ফাহিমের উপস্থিতি। ফাহিমের সব সফরে যাওয়া ক্রিকেট পাড়ার আলোচনার জন্ম দিয়েছে। বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু মনে করেন, একজন নির্দিষ্ট ব্যক্তিরই সব সফরে যাওয়া উচিত না। পাশাপাশি উদ্দেশ্য বিবেচনায় বদল আসবে সফরকারী ব্যক্তিতেও। আজ পাকিস্তান তো কাল ইউএই, পরশু মালয়েশিয়া তো পরদিন শ্রীলঙ্কা। বোর্ড পরিচালক হওয়ার পর এটাই যেন হয়ে গেছে নাজমুল আবেদিন ফাহিমের রুটিন। এক ওয়েস্ট ইন্ডিজ বাদ দিলে সবশেষ 8-9 মাসে যেখানেই বাংলাদেশ দল সেখানেই হাজির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। এনএসসি মনোনীত এই বোর্ড পরিচালক এখন আবার আছেন শ্রীলঙ্কায়। চ্যাম্পিয়ন্স ট্রফি, পুরুষ দলের দ্বিপাক্ষিক সিরিজ, নারী টি20 বিশ্বকাপ, এমনকি ফাহিম দেখতে গিয়েছিলেন অনূর্ধ্ব-19 নারী বিশ্বকাপেও। ক্রিকেট পাড়ায় এমন আলোচনাও আছে, ফাহিম যতদিন দেশে থাকেন তার চেয়েও বেশি থাকেন ট্যুরে। এক ব্যক্তি বারবার যাবে সেটার ক্ষেত্রেও কিছু রেস্ট্রিকশন থাকা উচিত, কারণ সবাই কিন্তু এই বোর্ডের, হয়তো উনি ক্রিকেট অফিসের চেয়ারম্যান হিসাবে উনি বারবার যেতে হয়, মানে বিভিন্ন জিনিস নিয়ে, কিন্তু ওটা না গিয়েও অন্য কোনো বোর্ড ডিরেক্টর গেলেও কিন্তু সেটা মানে যে কাজের জন্য যাওয়া সেটা কিন্তু পূরণ করতে পারতো। কিন্তু আনফর্চুনেটলি আমরা দেখছি উনি বারবারই যাচ্ছে। এটা হয়তো বারবার যাচ্ছে দেখেই কিন্তু আজকে সবার মানে দৃষ্টিতে এসেছে যে এটা দৃষ্টিকটু ব্যাপার। ইন্ডিয়া সিরিজ দিয়ে শুরু, গিয়েছিলেন নারী টি20 বিশ্বকাপেও। ইন্ডিয়ায় দেশটার ক্রিকেট একাডেমি আর দুবাইয়ে আইসিসি একাডেমির ফ্যাসিলিটিস দেখতে গেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, দলের এত কাছে থেকেও কতটা পড়তে পারছেন ক্রিকেটারদের মন? সেটা পারেননি, তার প্রমাণ শ্রীলঙ্কা সফর। অধিনায়কত্ব নিয়ে শান্তকে বোঝাতে উড়ে যাওয়া ফাহিম জানতেনই না ম্যাচ শেষে যে দায়িত্ব ছাড়বেন অধিনায়ক। যে কাজে উনি গিয়েছিলেন ওখানে শ্রীলঙ্কাতে, সেখানে কিন্তু উনি হয়তো প্রাধান্য দিতে পারতেন যে শান্ত যাতে ক্যাপ্টেন্সি ছেড়ে না দেয়। সেই ক্ষেত্রে এটা উনি যদি 1-to-1 বসতো, আমার ধারণা শান্ত এই সিদ্ধান্ত থেকে বিরত থাকতো, কিন্তু সেটা শান্ত কিন্তু করেনি। ডিসেন্ট্রালাইজ অফ ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস যেটা করার দরকার ছিল সেটা আমরা প্রতিফলন এখানে দেখতে পাইনি। তবে এটা করলে ভালো হয় যে বোর্ডের সব কর্মকর্তারাই বিদেশে যাচ্ছে কোনো না কোনো কাজ অ্যাসাইনমেন্ট নিয়ে, এবং যার যেটা দায়িত্ব।
বোর্ডের সাবেক এই যুগ্ম সাধারণ সম্পাদকের মতে শান্ত ইস্যুতে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান হিসেবে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছেন ফাহিম। দুপক্ষের পর্যাপ্ত যোগাযোগই পারত সমস্যার সমাধান করতে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড সভা। মিরপুরের বিসিবি ভবনে বিকেল ৩টায় শুরু হওয়ার কথা রয়েছে এই সভার। এবারের বোর্ড সভা থেকে আসতে পারে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিশেষ করে বিপিএল আয়োজনের সময় নির্ধারণ ও প্রতিটি বিভাগের উত্থাপিত সিদ্ধান্তও আসতে পারে বৈঠকে। প্রাথমিক আলোচনা হতে পারে নতুন টেস্ট অধিনায়ক নির্বাচনের বিষয়েও। এইচপি গেম ডেভেলপমেন্ট বিভাগের অধীনে ক্রিকেটারদের ট্যুর প্রোগ্রাম সহ পরবর্তী ম্যাচ আয়োজনের বিষয়েও আলোচনা করতে পারেন বিসিবি পরিচালকরা। টেস্ট সিরিজের ব্যর্থতা ভুলে পুরো দমে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। রোববার দুপুরে টেস্ট ভেন্যু সিংহলিজ স্পোর্টস ক্লাবে অনুশীলন করে ওয়ানডে দলের সদস্যরা। প্রায় 4 মাস পর ফিরেছেন তাসকিন আহমেদ। অনুশীলনে ছিলেন না নাজমুল শান্ত ও নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। একদিন বাকি থাকতেই টেস্ট শেষ, সেই সুযোগটা কাজে লাগিয়েছে বাংলাদেশ ওয়ানডে দল। সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে রোববার প্রায় ঘন্টা 3 মতো ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। প্রতিদিনের মতোই রুটিন মোনাজাতে শুরু, এরপর গা গরম, তারপর লম্বা সময়ের জন্য সোজা ইনডোরে ক্রিকেটাররা। প্রায় 4 মাস পর মাঠে ফিরেছেন তাসকিন আহমেদ, তাই তো তার দিকেই নজরটা ছিল সবচেয়ে বেশি। 8 ওভারের স্পেলে বল কয়েক পর তালিম নিয়েছেন হেড কোচ শন টেইটের। দূর থেকে তাসকিনের দিকেই তীক্ষ্ণ নজরই ছিল এদিন টেইটের। ওয়ানডে দলে না থাকলেও লম্বা সময় অনুশীলন করেছেন এবাদত হোসেনও। নাইম শেখ, পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, তানজিদ তামিমরা ব্যাট হাতে যেমন নিজেদের ঝালিয়ে নিয়েছেন, তেমনি তানজিম সাকিব, তানভীর ইসলাম, নাহিদ রানারাও বল হাতে করেছেন লম্বা স্পেল। কলম্বোর তপ্ত গরমে দিন দূর থেকেই অনুশীলন দেখেছেন হেড কোচ ফিল সিমন্স। সোমবার থেকে প্রথম ওয়ানডের ভেন্যু প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলন করবে মেহেদী হাসান মিরাজের দল। রঙিন পোশাকে এবার রঙিন শুরুর অপেক্ষা। কলম্বোর ঝলমলে রোদে কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ দল। শক্তিমত্তার বিচারে বেশ ভালো একটা দল নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে টাইগাররা। টেস্ট সিরিজের ব্যর্থতা কাটিয়ে ওয়ানডে ফরম্যাটে কি জবাবটা দিতে পারবে বাংলাদেশ, সেটাই এখন বড় প্রশ্ন। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুধুমাত্র লাল সবুজের জার্সির টানে বাংলাদেশে এসেছেন প্রবাসী ফুটবলাররা। বাফুফের ট্রায়ালে অংশ নিয়ে নিজেদেরকে প্রমাণ করার লক্ষ্য তাদের। আবহাওয়া কিছুটা প্রতিবন্ধকতা তৈরি করলেও সেদিকে নজর দিচ্ছেন না এসব ফুটবলার, বরং সেরাটা দিয়ে দেশকে পতাকা বুকে ধারণ করতে মরিয়া তারা। 1000 মাইল পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসা, লক্ষ্য লাল সবুজের জার্সিটা গায়ে জড়ানোর। প্রবাসী ফুটবলারদের নিয়ে বাফুফের এই ট্রায়ালে নিংড়ে দিচ্ছেন নিজেদের। হামজা শমীদের অন্তর্ভুক্তিতে বাড়তি অনুপ্রেরণা কাজ করছে তাদের মধ্যে। এদেরই একজন সামির মিয়া, খেলেন উইঙ্গার পজিশনে। এসেছেন গ্যারেথ বেলের দেশ ওয়েলস থেকে। চোখে মুখে স্বপ্নটা আকাশচুম্বী, সুযোগ পেলে নিজের ফুটবল প্রতিভার পুরোটাই দিতে চান তিনি। আরেকজন ফাইয়াজ আলমের লক্ষ্য বয়সভিত্তিক দলের জন্য নিজেকে প্রস্তুত করা। আবহাওয়া বড় চ্যালেঞ্জ হিসেবে পথ আগলে দাঁড়ালেও সেই বাধা অতিক্রম করতে চান আয়ারল্যান্ড প্রবাসী এই ফুটবলার। একটা বড় চ্যালেঞ্জ হবে, বাট আই হ্যাভ টু হাসল করতে হবে আর নট গিভ আপ, আমি করতে থাকতে হবে। এটা বাংলাদেশের জন্য করতেছি, সো এনিথিং জাস্ট টু বি অন দ্য বাংলাদেশ টিম। আমি আসলে আমার নিজের দেশের জন্য করতে চাই। আমি কেয়ার করি না কে খেলতেছে না করি, আমি আমার দেশের জন্য করতে চাই, মাদারল্যান্ড, অ্যান্ড আমি রিপ্রেজেন্ট করতে চাই। I know there's a lot of good players here, a lot of talent that will push me to a higher level, but I promise for the future, I believe that I have the ability to reach a national team, and I'm just ready to make the nation proud, so I'm feeling very confident with the trials. So. সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিজেকে প্রমাণ করতে মাতৃভূমিতে এসেছেন বার্সেলোনা একাডেমি থেকে প্রশিক্ষণ নেওয়া আমির সামি। এই ট্রায়ালকে বেশ চ্যালেঞ্জিং বললেও পরিবারের পূর্ণ সমর্থনে নিজের প্রতি আত্মবিশ্বাস আছে এই ফুটবলারের। আর যুক্তরাজ্য থেকে আসা প্রাচীন নিয়ামুল হাসানের স্বপ্ন হামজা চৌধুরীর সাথে ড্রেসিং রুম শেয়ার করার। অনেক লাকি, আমার ইচ্ছা আছে যাতে এখন হার্ড ওয়ার্ক করি আর ফিউচারে হামজার সাথে খেলতে পারি, পিছে ড্রেসিং রুম শেয়ার করতে পারি। আমার মেইন ফোকাস আপাতত হয়েছে আন্ডার 19 ট্রায়ালে টিকতে, তারপরে হইতে পারে কিছু ইয়ার্স পরে আমি ন্যাশনাল টিমেও খেলতে পারি, এটা হচ্ছে মেইন গোল আমার। আমার ফ্যামিলি আর কি যখন শুনছে যে আমি এখানে আসবো, ওরা আমাকে পোস্ট ফেসবুকে সবসময় দেয়, ওরা সবাইকে বলে
আমার গ্রাম রংপুরে, আমি রংপুর থেকে, so রংপুরের people very excited to see me, but I'm not used to this weather. সেজন্য আমি আর কি তাড়াতাড়ি একটু আসছি, get used to the weather and stuff, কিন্তু ইনশাআল্লাহ যদি কোনো না সমস্যা হয়, ট্রেনিং যদি ভালো থাকে, স্টাফরা ভালো থাকে, ইনশাআল্লাহ সবকিছু ইজি হবে। 48 জন প্রবাসী ফুটবলার নিয়ে শুরু হওয়া এই ক্যাম্প চলবে সোমবার পর্যন্ত। এরপর তাদের তথ্য উপাত্ত নিয়ে অনূর্ধ্ব 19 ও 21 দলের পাইপলাইন সমৃদ্ধ করার লক্ষ্য বাফুফের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। দ্বিতীয় দিনের ট্রায়াল শেষে বেশ আত্মবিশ্বাসী প্রবাসী ফুটবলাররা আবহাওয়ার সাথে দ্রুত মানিয়ে নিয়ে সেরাটা দেওয়ার কথা জানান তারা। নিজেদের যোগ্যতা প্রমাণ দিয়ে লাল সবুজের জার্সি গায়ে চাপানোর লক্ষ্য তাদের। প্রবাসী ফুটবলারদের নিয়ে ট্রায়ালের দ্বিতীয় দিন শেষে উৎসুক জনতার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন মেহেদী আশিকুররা। পরিচয় কিংবা পজিশন সম্পর্কে জানা না থাকলেও অটোগ্রাফ ও সেলফিতে মুহূর্তগুলো আটকে রাখার প্রয়াস তাদের। এমন অভিজ্ঞতা নতুন হলেও ট্রায়ালেই বেশি মনোযোগ দিতে আগ্রহী ফুটবলাররা। আমরা আস্তে আস্তে ইউজ টু হইলাম, জেলিং করলাম, এখন আমরা অলমোস্ট সারা নাম জানি। সে বলো বালা হারে আমরা পাস দিলে ট্রাস্ট করতে পারবো, পাস দিয়া ইমান হয়েছে, আমরা জানি কোন প্লেয়ার আমরা বল দিলে খেলতে পারবো। লাল আর সবুজ, এটা হলো আমার নানার স্বপ্ন ছিল। নানা কোভিডের মধ্যে মারা গেছিল, সো আমার নানার ট্যাটু আমার হার্টের মধ্যে, আমি নানার জন্য আমি সব কিছু করি এখানে। Felt like players had to get to know other players to see who they can trust on the ball, to be fair. Yesterday I feel like I had a better session. প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেছেন ফুটবলাররা। লাল সবুজের হয়ে মাঠ মাতানোর অঙ্গীকার তাদের। গরম লাগে, বেশি গরম না। আমরা দেহকা সব বেঙ্গলি প্লেয়ার ও ওয়েদার খেলে, আমরা চার্জি আইব ও ওয়েদার খেলবো, আমরা পারব না ও এক্সকিউজ বানাইতাম, সব আমরা সবজন ও ওয়েদারও খেললাম। Thank everyone for their support. I feel good. I thought it was going to be really hot, but I'm fine. It's not that hot for me. I enjoy the heat. I love it. সোমবার ট্রায়ালের শেষ দিনে দুই দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে ম্যাচ খেলবেন প্রবাসী ফুটবলাররা। যোগ্যতা দিয়ে লাল সবুজের বহরে জায়গা করে নিতে আত্মবিশ্বাসী তারা। তবে এখনই প্রবাসী ফুটবলারদের পারফরমেন্স নিয়ে মুখ খুলতে রাজি নয় দায়িত্বপ্রাপ্তরা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। এশিয়া কাপ নিয়ে কাটছে অনিশ্চয়তা। এবারের আসর নিয়ে আশার আলো দেখাচ্ছে ক্রিকবাজের এক প্রতিবেদন। জুলাইয়ের শুরুতে আসতে পারে চূড়ান্ত সূচি। আসর শুরুর সম্ভাব্য তারিখ 10 সেপ্টেম্বর। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে হাইব্রিড মডেলে হতে পারে এবারের এশিয়া কাপ। সময় ঘনিয়ে আসছে এশিয়া কাপের এবারের আসরের। মহাদেশীয় এই প্রতিযোগিতা আয়োজন ঘিরে সবচেয়ে বড় বাধা ভারত পাকিস্তান রাজনৈতিক বৈরিতা। কাশ্মীরের পেহেলগাম হামলাকে কেন্দ্র করে যা বেড়েছিল বহু গুণে। তবে দুদেশের যুদ্ধবিরতির পর ফিরেছে কিছুটা স্বস্তি। এশিয়া কাপের ব্রডকাস্টার সনি স্পোর্টস নেটওয়ার্ক এরই মধ্যে বিজ্ঞাপন প্রচার শুরু করেছে তাদের চ্যানেলগুলোতে। যদিও সেই বিজ্ঞাপনে সুরিয়া, শান্ত, আসালাঙ্কাদের রাখা হলেও নেই পাকিস্তানের কোনো প্রতিনিধি। তবুও বলা যায় এশিয়া কাপ আয়োজন ঘিরে কাটছে দোলাচল। জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে এশিয়া কাপ নিয়ে দেখা যাচ্ছে আশার আলো। এখনও চূড়ান্ত ঘোষণা না এলেও প্রতিবেদনে বলা হয়েছে জুলাইয়ের প্রথম সপ্তাহেই 6 দলের টি-20 ফরম্যাটের প্রতিযোগিতার সূচি ঘোষণা করতে পারে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ক্রিকবাজ বলছে এবারের এশিয়া কাপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত অংশ নেবে। যদিও প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী গত বছরের এসিসি প্রিমিয়ার কাপের রানার্স আপ ওমান ও তৃতীয় হওয়া হংকংয়ের টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল। তবে সবশেষ খবর ওমান ও হংকংকে ছাড়াই হতে পারে এবারের এশিয়া কাপ, যেখানে মূল আয়োজক হিসেবে আছে ভারতের নাম। তবে 23-এর এশিয়া কাপ কিংবা 25-এর চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এবারের এশিয়া কাপও হতে পারে হাইব্রিড মডেলে। ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের সুযোগ না থাকায় ক্রিকেট ভক্তরা তাকিয়ে থাকে বৈশ্বিক কিংবা মহাদেশীয় আসরগুলোতে। এবারও এশিয়া কাপেও তাই ভারত পাকিস্তান মুখোমুখি লড়াই নিশ্চিত। এবছর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ আর আগামী বছর টি-20 বিশ্বকাপেও ভারত পাকিস্তানকে একই গ্রুপে রেখেছে আইসিসি। সনি স্পোর্টস নেটওয়ার্ক 17 কোটি মার্কিন ডলারে 4 আসরের স্বত্ব কেনার সময় সমঝোতা করেছিল প্রতি আসরে অন্তত 2টি ভারত পাকিস্তান ম্যাচ থাকবে। এখন অপেক্ষা চূড়ান্ত সূচির। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। 8 বিভাগে 8 স্টেডিয়াম নির্মাণে নতুন অর্থ বছরের জাতীয় বাজেটে বরাদ্দ চেয়েছে বাফুফে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাফুফের চাওয়ার প্রেক্ষিতে একমত পোষণ করে কাজ করতে যাচ্ছে। যমুনা টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম। বাফুফে ও সরকার একজোট হয়ে স্টেডিয়াম নির্মাণের ড্রিম প্রজেক্টের কাজগুলো করবে ধাপে ধাপে। এলিট একাডেমির একটা ডেডিকেটেড ফুটবল ফিল্ড নাই,
তো একটা ডেডিকেটেড ফুটবল ফিল্ড না থাকলে সেটা একটা একাডেমি হয় কিভাবে? এলিট তো পরের কথা। বাফুফের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহিদির কথায় আক্ষেপটা স্পষ্ট, যেটা বয়ে বেড়াচ্ছেন দেশের প্রতিটা ফুটবল কর্তা, এমনকি ফুটবলাররা। আদতে 18 কোটি মানুষের জন্য জাতীয় স্টেডিয়াম ও কিংস অ্যারেনা ছাড়া কোনো বিশ্বমানের স্টেডিয়াম নেই। জেলা ফুটবলে যে চিত্র আরও করুন। তৃণমূল ফুটবল তো দূরের কথা, প্রিমিয়ার লিগে মাঠের দৈন্যদশায় ইনজুরিতে পড়ে ফুটবলারদের ক্যারিয়ার শেষ হবার ঘটনাও আছে। ভালো মাঠ ছাড়া ফুটবলার বানানোর স্বপ্ন জলে গা না ভিজিয়ে সাঁতরে নদী পাড়ি দেবার মতো, কিন্তু মাঠ নির্মাণের কাজ তো বাফুফের না, সরকারের। সেই বাস্তবতা উপলব্ধি করে নতুন অর্থ বছরের বাজেটে দেশের 8 বিভাগে 8টি আন্তর্জাতিক মানের মাঠ নির্মাণের বরাদ্দ সরকারের কাছে চেয়েছে বাফুফে। 8টি বিভাগে যদি আমরা 8টি ফুটবলের জন্য ডেডিকেটেড মাঠ করি, ফুটবলের প্রাণচাঞ্চল্যতা বৃদ্ধি পাবে, ফুটবলের পরিসর ব্যাপ্তি বৃদ্ধি পাবে, আর পাশাপাশি আর্থিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলি বাজেটের সংকলন থাকে ইত্যাদি সম্পৃক্ততায় সুযোগ আছে, করার সুযোগ আছে। করা যে যাবে না তা নয়, করার সুযোগ আছে। আমরা হয়তো ইনভেস্টর খুঁজবো, আমরা হয়তো ফরেন এইড খুঁজবো, আমরা হয়তো পার্টনারশিপ খুঁজবো। চলতি অর্থ বছরে কিছু, আগামী অর্থ বছরে বাকিগুলো, এভাবে ধাপে ধাপে স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা সরকারের। জাতীয় স্টেডিয়াম ঢাকার বিষয়টা যদি ধরি, 2019-এ কাজ শুরু হয়েছে, আমাদের 2025-এর 30 জুন সময় বাড়তে বাড়তে সর্বশেষ মেয়াদ পর্যন্ত এসেছে। তো আমরা ওই ভুটান এবং সিঙ্গাপুরের সাথে যখন আমরা গ্যালারিতে বসে খেলা দেখলাম, তখন আমরা উপলব্ধি করলাম ওই যে 19-এর প্রজেক্ট হয়তো দেখা গেল যে এসিগুলি লাগানো হয়েছে 2020-এ। এই 5 বছর পরিক্রমায় কিন্তু ওইটারও একটা লঞ্জিভিটি ক্ষয় হয়েছে। তবে স্টেডিয়াম নির্মাণের আগে পরে বারবার ডিজাইন পরিবর্তন, ভুল সংস্কারে বাড়তি খরচ, দীর্ঘসূত্রিতা, এসব খামখেয়ালিপনা কমিয়ে আনতে না পারলে আরও একবার প্রশ্নের মুখে পড়বে বাফুফের এই নতুন উদ্যোগও। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। টেস্ট ক্রিকেটের রজত জয়ন্তী উপলক্ষে বরিশাল স্টেডিয়ামে ছিল নানা আয়োজন। অনুষ্ঠানে যোগ দিয়ে বোর্ড সভাপতি জানালেন ক্রিকেটের উন্নয়নে নানামুখী পরিকল্পনার কথা। 1 দশকের বেশি সময় পর এমন বর্ণিল সাজে সেজেছে বরিশাল স্টেডিয়াম। উপলক্ষ টাইগার ক্রিকেটের টেস্ট মর্যাদা অর্জনের 25 বছর পূর্তি। তাই সাবেক ও বর্তমান খেলোয়াড়দের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম এলাকা। রজত জয়ন্তী আয়োজনে বাড়তি আনন্দ যোগ করে বিসিবি সভাপতির উপস্থিতি। সত্যিই খুব ভালো লাগছে যে আজকে এই পরিবেশ অনেকদিন পরে। আমার কাছে ভালো লাগছে এদের প্যারেন্টসরা এদের সাথে আসে, আমাদের সময় আমরা প্যারেন্টস পাইনি, মানে সবাই একত্রিত হতে পারতেছে, আমাদের ভালো লাগতেছে। বিভিন্ন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় ক্রিকেট ম্যাচ। ছিল দ্রুতগতির বোলারের সন্ধান। আমার ইচ্ছা আমি ন্যাশনাল টিমে একদিন খেলবো এবং একটা বড় প্লেয়ার হব, সাকিব আল হাসানের মতো। গতিটা দেখতে পারতেছি, এটাই অনেক ভালো লাগতেছে আমাদের। এই স্টেডিয়ামটা বিপিএল খেলা আয়োজিত হোক এবং তা আমরা খুব ভালোভাবে দেখতে চাই। সন্তানদের হাত ধরে মাঠে এসেছিলেন অভিভাবকরাও। তাদের জন্য ছিল বেসিক ক্রিকেট কোচিং, পেয়েছেন ক্রিকেটের প্রাথমিক ধারণা। তবে 1 দশকের বেশি সময় ধরে মাঠে প্রতিযোগিতামূলক ক্রিকেট না থাকায় হতাশা ছিল অভিভাবকদের কণ্ঠে। আমরা অনেক দুঃখ এবং কষ্টের ভিতরে থাকি, যেন খেলা হয় না। এত বড় একটা আয়োজন, মানে খুবই ভালো লাগছে। অনুভূতিটা যথেষ্ট ভালো, যেহেতু প্রথম আপনার এখানে একটা বাচ্চাদের জন্য খেলারই হচ্ছে। দীর্ঘদিন লিগ বা টুর্নামেন্ট না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন বোর্ড সভাপতিও। জানালেন দেশব্যাপী ক্রিকেটের উন্নয়নে নানা পরিকল্পনার কথা। কেন এই 10 বছরের লিগ হয়নি, মানে প্রায় 1.5 থেকে 2,000 ক্রিকেটারকে আমরা সুযোগ দিতে পারিনি। ইনশাল্লাহ এই ভুলটা আমরা আর করবো না। আমাদের যতটুকু ক্ষমতা আছে আমরা চেষ্টা করব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে, যেন এখন থেকে রেগুলার অ্যাটলিস্ট খেলার সুযোগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো সভাপতির এটি প্রথম বরিশাল সফর। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।